নমস্কার। আজকে আমরা আলোচনা করব জীববিদ্যা ও মানব কল্যাণ চ্যাপ্টারটা থেকে যে টপিকটা আলোচনা করব সেটি হচ্ছে মানব কল্যাণে জীবাণুর ভূমিকা। বর্তমানে এই জীবাণুর ভূমিকা বেশ ভালোভাবেই বেড়ে চলেছে। বিশেষ করে এই জীববিদ্যার অগ্রগতির সঙ্গে সঙ্গে জীবাণুদেরকে কিভাবে মানব কল্যাণে লাগানো যায়, মানব কল্যাণে ব্যবহার করা যায়, তার নিরন্তর প্রয়াস চলছে। বর্তমানে এই জীবাণুদেরকে মাইক্রোবায়োলজি বা অণুজীব বিদ্যার গবেষণার ক্ষেত্রেও প্রভূতভাবে ব্যবহার করা হচ্ছে। তো সেই কারণে এই জীবাণুর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে জৈবিক নিয়ন্ত্রণ বা বায়োলজিক্যাল কন্ট্রোল। এই জৈবিক নিয়ন্ত্রণ কাকে বলে বলার আগে আমি একটুখানি বলি যে বিশেষ করে চাষের ক্ষেত্রে, কৃষি জমিতে তোমরা জানো যে ফসলের ক্ষতি সাধনকারী প্রাণী যাদেরকে বলা হচ্ছে পেস্ট, এই পেস্টদেরকে বিনাশ করার জন্য বর্তমানে বিভিন্ন জীবকে ব্যবহার করা হচ্ছে। তবে তোমরা বলতে পারো এখানে জীব ব্যবহার করার কি প্রয়োজনীয়তা রয়েছে, কারণ রাসায়নিক কীটনাশক ব্যবহার করলেও তো পেস্টদেরকে দমন করা যায়। হ্যাঁ, ঠিকই, কিন্তু সেই ক্ষেত্রে অসুবিধা হচ্ছে যে ওই রাসায়নিক কীটনাশকগুলো পরিবেশ দূষণ ঘটায় এবং অনেক সময় এই রাসায়নিক কীটনাশক ব্যবহার করার ফলে ফসলের ক্ষেত্রে কিছু উপকারী জীব, সেই উপকারী জীব বা উপকারী পতঙ্গ মারা যায়। তাই সেই সমস্যা সমাধানের জন্য পেস্টের জৈবিক নিয়ন্ত্রণকে বর্তমানে ব্যবহার করা হচ্ছে বিশেষভাবে, এবং এই জায়গাটাতে বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে, অর্থাৎ বায়োলজিক্যাল কন্ট্রোলের উপর। তো এখানে তোমাদের কিছু কিছু জিনিস জানতে হবে। যেরকম একটা হচ্ছে যে মাইক্রোবস, এই যে আমরা বলছি জীবাণুর ভূমিকা, তো মাইক্রোবস বা অণুজীব কাকে বলে? মাইক্রোবস হচ্ছে খুব ছোট্ট ছোট্ট জীব, বিশেষ করে আমাদের চারপাশে, হতে পারে জলে, হতে পারে স্থলে, অন্তরিক্ষে অবস্থানকারী অতি ক্ষুদ্র, প্রায় 0.1 মিলিমিটারেরও কম আয়তনযুক্ত জীবেদের, যাদেরকে আণুবীক্ষণিক জীব বলা হয়, অর্থাৎ খালি চোখে দেখতে পাওয়া যায় না, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এদেরকে দেখতে হয়। সেই আণুবীক্ষণিক জীবেদেরকে এক কথায় বলা হচ্ছে অণুজীব বা মাইক্রোবস। নেক্সট আমরা যে টার্মটা জানবো সেটা হচ্ছে পেস্ট, যদিও তোমরা এটা জানো, পড়ে এসেছো ক্লাস 8-এ। তো পেস্ট কাকে বলে? পেস্ট হচ্ছে যে সমস্ত জীব, সেটা হতে পারে যে ব্যাকটেরিয়া, কোনো কীটপতঙ্গ বা প্রোটোজোয়া, বা প্রাণীও হতে পারে যেরকম ইঁদুর প্রভৃতি। তো এই সমস্ত জীব, মানে যে সমস্ত জীব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ফসলের ক্ষতি সাধন করে বা অন্যান্য দ্রব্য নষ্ট করে বা রোগ সৃষ্টি করে এবং মানুষের প্রভূত ক্ষতি সাধন করে এবং মানুষের স্বাচ্ছন্দ্য লাভ, অর্থনৈতিক সমৃদ্ধিতে বাধা সৃষ্টি করে, তাদেরকেই বলা হচ্ছে পেস্ট। তো পেস্ট তোমরা পড়েছো, যেরকম ধরো মাজরা পোকা, গন্ধি পোকা, এরকম এগুলোকেও বলা হচ্ছে, যেগুলো ফসলের ক্ষতি সাধন করছে। এখানে আমরা এবার জেনে নেব যে জৈবিক নিয়ন্ত্রণ কাকে বলে, অর্থাৎ বায়োলজিক্যাল কন্ট্রোল কি। বায়োলজিক্যাল কন্ট্রোল বা জৈবিক নিয়ন্ত্রণ হচ্ছে মানুষের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিকারক পেস্টকে, মানে কোনো হতে পারে যে খাদক প্রাণী বা শত্রু প্রাণী দ্বারা নিয়ন্ত্রণ পদ্ধতিকে বলা হচ্ছে জৈবিক নিয়ন্ত্রণ বা বায়োলজিক্যাল কন্ট্রোল। তাহলে মানুষের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিকারক পেস্টকে
খাদক প্রাণী বা শত্রু প্রাণী দ্বারা নিয়ন্ত্রণের পদ্ধতিকেই বলা হচ্ছে জৈবিক নিয়ন্ত্রণ বা বায়োলজিক্যাল কন্ট্রোল। নেক্সট আমরা জানবো যে এইখানে এই জৈবিক নিয়ন্ত্রণ পদ্ধতিটি পেস্ট প্রজাতিদেরকে শুধু যে একেবারেই সমূলে বিনাশ করে বা নিশ্চিহ্ন করে দেয় তা কিন্তু নয়। বাস্তুতান্ত্রিক ভারসাম্যকে বজায় রাখার জন্য এরা পুরোপুরি নির্মূল করে না, শুধুমাত্র এদের সংখ্যা হ্রাস করে, যাতে এরা ফসলের কোনোভাবে না ক্ষতি সাধন করতে পারে এবং মানুষের যাতে আর্থিক সুখ স্বাচ্ছন্দ্যকে ব্যাহত করতে না পারে। তাই এটিকে সুসংহত পেস্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা বা আইপিএম ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্টের একটি অন্যতম প্রধান উপায় হিসেবে ধরা হয় এই জৈবিক নিয়ন্ত্রণকে। এখানে তোমরা আবার একটা নতুন টার্ম পেলে, সেটা হচ্ছে যে আইপিএম বা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, এই আইপিএম কি জানতে হবে। যে বৃহত্তর এবং সম্মিলিত পেস্ট নিয়ন্ত্রণ পদ্ধতিতে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখা হয়, পরিবেশের ক্ষতি সাধন না করে ক্ষতিকারক পেস্টগুলোকে দমন বা নিয়ন্ত্রণ করা হয়, তাকেই বলা হচ্ছে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট বা আইপিএম। এই ক্ষেত্রে একটা বিশেষ জিনিস লক্ষ্য রাখা হয় যে কিভাবে করা হয়। পরিবেশের একটা খুব উল্লেখযোগ্য দিক হচ্ছে বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা। এই বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা করার জন্যই কিন্তু এদেরকে সমূলে বিনাশ করা হয় না এবং কি করা হয়, শুধুমাত্র এদের সংখ্যা হ্রাস করে দেওয়া হয়, যাতে এরা চাষের বা ফসলের কোনরূপ ক্ষতি সাধন করতে না পারে, সেটাই দেখে আইপিএম বা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। এইখানে এবার তো আমরা জানলাম জৈবিক নিয়ন্ত্রণ কি। তো নেক্সট আমরা পড়ব যে জৈবিক নিয়ন্ত্রণের সুবিধা। জৈবিক নিয়ন্ত্রণের সুবিধা, প্রথম সুবিধা হচ্ছে যে এটি হচ্ছে পরিবেশ বান্ধব। পরিবেশ বান্ধব মানে কি, এরা হচ্ছে পরিবেশের কোনরূপ ক্ষতি সাধন করে না। যেরকম ধরো রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে পরিবেশের ক্ষতি হয়, তো পরিবেশের কোনো দূষণ করে না, তাই এদেরকে বলা হচ্ছে পরিবেশ বান্ধব। এছাড়া নেক্সট হচ্ছে লক্ষ্যের নির্দিষ্টতা, অর্থাৎ এরা যে প্রজাতির পেস্ট বা কীটপতঙ্গকে মারার জন্য জৈবিক নিয়ন্ত্রণ ব্যবহার করা হচ্ছে, শুধু সেই জীবটিরই এরা ক্ষতি সাধন করে, অন্য কোনো ফসল বা জীবের ক্ষতি সাধন করে না। ফলে কি হচ্ছে, জীব বৈচিত্র্য সংরক্ষিত হচ্ছে, তাই বলা হচ্ছে যে লক্ষ্যের নির্দিষ্টতা। 3 নম্বর হচ্ছে যে কম খরচ। এই জৈবিক নিয়ন্ত্রণ ব্যবহার করার ফলে কি হয় না, রাসায়নিক কীটনাশকের যেরকম দাম জৈবিক নিয়ন্ত্রণের মানে কীটনাশকের তুলনায় জৈবিক নিয়ন্ত্রণ কম খরচে প্রয়োগ করা যেতে পারে। নেক্সট হচ্ছে প্রতিরোধ ক্ষমতার স্থিরতা। প্রতিরোধ ক্ষমতার স্থিরতা, অর্থাৎ এমনিতে কি দেখা যায়, রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে কিছুদিন বাদে ওই ক্ষতিকারক কীটপতঙ্গ বা পেস্ট ওর বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তোলে, ফলে পরবর্তীকালে দেখা যায় যে ওই রাসায়নিক কীটনাশক ব্যবহার করলেও ওই পেস্টের কোনো ক্ষতি সেভাবে হচ্ছে না। কিন্তু এই ক্ষেত্রে এই জৈবিক নিয়ন্ত্রণ ব্যবহার করলে কীটপতঙ্গের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় না। এবারে আমি আসবো জৈবিক নিয়ন্ত্রণ পদ্ধতিতে। তো জৈবিক নিয়ন্ত্রণ পদ্ধতির ক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে যে জৈবিক নিয়ন্ত্রণে ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয়ে থাকে, কিছু ভাইরাসকে ব্যবহার করা হয়ে থাকে, আবার কিছু প্রোটোজোয়াকেও ব্যবহার করা হয়ে থাকে। প্রথমে আমরা ব্যাকটেরিয়ার ভূমিকাটা পড়ে নেব। এই ক্ষেত্রে এই জৈবিক নিয়ন্ত্রণে
ব্যাকটেরিয়ার ভূমিকা বলা যায় যে সবথেকে মানে পেস্ট বা ফসলের ক্ষতিকারক কীটপতঙ্গকে দমনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ব্যাকটেরিয়া হচ্ছে যে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস ব্যাপকভাবে একে ব্যবহার করা হয়। কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়? এই ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস নামক ব্যাকটেরিয়া স্পোর ফর্মেশন করে এবং এই রেণু উৎপাদনের সময় সে এক ধরনের কেলাস তৈরি করে যা কিনা লেপিডপ্টেরা জাতীয় পতঙ্গদের ধ্বংস করে। তাহলে কাদেরকে ধ্বংস করছে? লেপিডপ্টেরা, এদেরকে ধ্বংস করছে এই ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। বিশেষ করে সরষে, বাঁধাকপি, ফুলকপি এবং বিভিন্ন ধরনের ফসলের ক্ষেত্রে এই ব্যাকটেরিয়াকে মানে ফসলদের পতঙ্গদেরকে দমনের ক্ষেত্রে এই ব্যাকটেরিয়াকে বিশেষভাবে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে এক ধরনের জাপানি গুবরে পোকা, নাম হচ্ছে পপিলা জ্যাপোনিকা। পপিলা জ্যাপোনিকা। এই জাপানি গুবরে পোকা কি করে না ওই ম্যাপেল, জিনিয়া, আঙুর বা গোলাপ এই ধরনের গাছের বেশ ক্ষতি সাধন করে। এই কারণে এদেরকে কি করা হয় না এই মানে কাদেরকে ব্যবহার করা হয়? ব্যাসিলাস পপিলি, ব্যাসিলাস লেন্টিমরফাস প্রয়োগ করে এদেরকে দমন করা হয়। ব্যাসিলাস লেন্টিমরফাস এই জীবকে ব্যবহার করা হয় এই পপিলা জ্যাপোনিকাকে নিয়ন্ত্রণ করার জন্য। নেক্সট এবার আমরা পড়ব ভাইরাস। এই ভাইরাসটা কি করে? পতঙ্গদের মানে পেস্ট পতঙ্গদের মুখছিদ্র দিয়ে দেহে প্রবেশ করে যায় এবং প্রবেশ করার পর কি হয়? তাদের দেহে ঢুকে প্রজনন ঘটিয়ে দ্রুত হারে এই ভাইরাসগুলো তাদের সংখ্যা বৃদ্ধি করে দেয় এবং যার ফলে কি হয়? ওই ক্ষতিকারক কীটপতঙ্গ বা পেস্টগুলো মারা যায়। যেরকম হচ্ছে এনপিভি বা নিউক্লিয়ার পলিহেড্রোসিস ভাইরাস। এই এনপিভি নামক ব্যাকুলো ভাইরাস খুব ইম্পর্টেন্ট। এনপিভির ফুল ফর্ম পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, নিউক্লিয়ার পলিহেড্রোসিস ভাইরাস। এই এনপিভি নামক ব্যাকুলো ভাইরাস বিশেষ করে ভারতে ব্যবহার করা হয় কাদেরকে মানে কাদের দমনের ক্ষেত্রে? এক ধরনের পতঙ্গ পেস্ট যার নাম হচ্ছে স্পোডপ্টেরা লিটুরা। স্পোডপ্টেরা লিটুরা। এছাড়া হেলিকোপারভা আর্মিজেরা প্রভৃতি পতঙ্গ পেস্টের জৈবিক নিয়ন্ত্রণে এই এনপিভি নামক ব্যাকুলো ভাইরাসকে বৃহৎভাবে ব্যবহার করা হচ্ছে বর্তমানে। আবার বাজারে এই ভাইরাস ঘটিত কীটনাশক কি নামে বিক্রি করা হয়? এলকার, এছাড়া স্পোডপটেরিন, এই নামে ব্যবহার করা হচ্ছে, এই নামে ব্যবহার করা হয়। নেক্সট আমরা যেটা জানবো যে জৈবিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রোটোজোয়ার ভূমিকা। কিছু প্রোটোজোয়াও আছে, সেই প্রোটোজোয়ার ভূমিকা সম্বন্ধে আলোচনা করব। তো জৈবিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে প্রোটোজোয়া খুবই গুরুত্বপূর্ণ। এদের কার্যনীতিটা হচ্ছে এরা ওই পেস্ট প্রজাতির দেহে কি করে? পরজীবী রূপে বাস করে এবং আস্তে 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 এই পতঙ্গগুলো মৃত্যু ঘটায়, পেস্টদের মৃত্যু ঘটায়। যেরকম খুবই উল্লেখযোগ্য হচ্ছে নোসেমা লোকাস্টি। এটা শর্ট প্রশ্ন হিসেবেও খুব ইম্পর্টেন্ট। নোসেমা লোকাস্টি, এই নোসেমা লোকাস্টি নামক প্রোটোজোয়া কি করে? ফড়িং জাতীয় পতঙ্গদের দমন করে এবং ম্যাট্টেসিয়া ট্রোগোডার্মি নামক
প্রোটোজোয়া গুদামজাত পেস্ট দমনে ব্যবহার করা হয়। এরা কি করে? ফড়িং জাতীয় পেস্ট বা পেস্টদেরকে ধ্বংস করে। আরেকটা হচ্ছে বললাম ম্যাকটিসিয়া ট্রোগোডার্মি। এরা কি করে? এরা হচ্ছে গুদামজাত পেস্ট দমন করতে ব্যবহার করা হয়। গুদামজাত পেস্ট দমনে ব্যবহার করা হয়। তো এই হচ্ছে মোটামুটি আমি বললাম আজকে শুধু জীবাণুর ভূমিকা এবং জৈবিক নিয়ন্ত্রণ নিয়ে বললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই জৈবিক নিয়ন্ত্রণের যেমন সুবিধে বললাম, সেরকম কিছু অসুবিধাও রয়েছে। যেরকম এরা কি করে? একটা নির্দিষ্ট প্রজাতির পেস্টের ওপর তো এরা আক্রমণ করে এবং তাদেরকে ধ্বংস করে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে নির্দিষ্ট জীব প্রজাতিটির দরকার এই ধরনের পেস্টদেরকে দমন করার জন্য, সেই নির্দিষ্ট জীব প্রজাতি সব সময় পাওয়া যায় না। এই ক্ষেত্রে এই একটা সমস্যা দেখা দেয় এই জৈবিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে। এবং সব জায়গাতে এই জৈবিক নিয়ন্ত্রণের যে পরিকাঠামো দরকার, সেই পরিকাঠামো সবসময় থাকে না। তো জৈবিক নিয়ন্ত্রণের সুবিধাও আলোচনা করলাম, কিছু অসুবিধা লাস্টে বললাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের দিন আবার অন্য টপিক নিয়ে আলোচনা করব। তো যেরকম আমি বলি, আজকেও একটা ছোট্ট প্রশ্ন দিচ্ছি যে ফড়িং দমন করার জন্য, ফড়িং জাতীয় পেস্ট দমন করার জন্য কোন জীব প্রজাতি ব্যবহার করা হয়ে থাকে বা কোন প্রোটোজোয়া ব্যবহার করা হয়ে থাকে। আজকে এখানেই শেষ করব। নমস্কার।